আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আবার তোমাদের সামনে আমি হাজির হয়েছি একটা টপিক নিয়ে, যে টপিকটার নাম হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। এটা তোমাদের ফিজিক্সের খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা টপিক। বিভিন্ন রকমের সৃজনশীল প্রশ্ন সলভ করতে গেলে এই কনসেপ্টটা আমাদের লাগে, এবং অ্যাডমিশনের জন্যে যাদের বিশেষ করে বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রিটেন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় রিটেন আছে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, বুটেক্স এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই টপিক থেকে খুব ভালো প্রশ্ন হয়, এবং অনেক স্টুডেন্টেরই এই টপিকে একটু প্রবলেম হয়। তারা এই টপিকটাতে একটু প্রবলেম ফেস করে, যার কারণে এই টপিকের ওপরে একটা ক্লাস নেওয়া। যত অল্প সময়ের মধ্যে পারা যায় তোমাদের এই টপিকটা বোঝানো আমি চেষ্টা করব, এবং তোমরা সবাই সঙ্গে থাকো, ঠিক আছে? ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বলটা হচ্ছে ন্যাচারালি যখন কোনো তলের ওপর দিয়ে কোনো একটা বস্তু চলতে শুরু করে, কোনো তলের ওপর দিয়ে যখন একটা বস্তু চলতে শুরু করে, যেমন আমি যদি বলি এটা একটা তল, এই তলের ওপর এই বস্তুটা চলছে, তাহলে দেখো এই যে তল এবং এই বস্তুর তল, এই দুইটা তলের মধ্যে বস্তু এবং এই তল, এই দুইটার যে স্পর্শ তল, এই জায়গায় এখানে বস্তুর গতি, বস্তুটা যদি এইদিকে গতিশীল হয় তাহলে বস্তুর এই গতির বিরুদ্ধে, মানে এই দিকে বস্তু যদি এইদিকে গতিশীল হয়, যদি উত্তর দিকে গতিশীল হয় তাহলে দক্ষিণ দিকে, বস্তু যদি পূর্ব দিকে গতিশীল হয় তাহলে পশ্চিম দিকে, অর্থাৎ বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে একটা বাধাদানকারী বল তৈরি হয়। এই বলটাকে আমরা বলি ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ বল এমন একটা ফোর্স, এটা কখনোই কোনো বস্তুকে চলতে সাহায্য করে না। সাহায্য করে না বললে ভুল হবে, এই ফোর্সটা কোনো বস্তুকে চলতে সাহায্য করে না, থামতে সাহায্য করে। যদি কোনো বস্তু থামতে চায় তখন এই বল সেই বস্তুকে থামতে সাহায্য করে। তার মানে একটা তলের ওপর দিয়ে যখন একটা বস্তু চলতে শুরু করছে, তখন এই বস্তুর তল, এই তল আর বস্তুর সংযোগস্থলে একটা ফোর্স তৈরি হচ্ছে, যে ফোর্সটা বস্তুর গতিকে বাধা দিচ্ছে। এই বাধাটাকে আমরা বলি ঘর্ষণ বল। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যে ঘর্ষণ বল হলো মন্দন সৃষ্টিকারী বল। ঘর্ষণ বল হচ্ছে মন্দন সৃষ্টিকারী বল। তার মানে এই বলের সাহায্যে বস্তুর ভিতরে মন্দন সৃষ্টি হয় এবং বস্তু ধীরে ধীরে থেমে যায়। তাহলে কোনো বস্তুর ওপরে ঘর্ষণ বল ছাড়া যদি আর কোনো অ্যাক্সিলারেটেড বল ক্রিয়া না করে, অ্যাক্সিলারেশন ঘটে, এরকম কোনো বল যদি কোনো বস্তুর ভিতরে না থাকে, তখন এই ঘর্ষণ বলের কারণে একটা বস্তু কিন্তু ধীরে ধীরে থেমে যাবে। কখনোই এই বলের কারণে বস্তুর বেগ কিন্তু বাড়বে না। এই বল সবসময় বস্তুকে থামতে সাহায্য করবে। তো ঠিক আছে, ঘর্ষণ বল ভালো করে বুঝতে হলে আগে কিছু ব্যাপার তোমার মাথায় থাকতে হবে। প্রথম কথা আমি একটু বলে নিই, আর এটা খুব একটু একটা উদাহরণ দিয়ে বোঝাবো আর কি। বিষয়টা এরকম, দেখো যে ঘর্ষণ বলটা আসলে কি, আমরা যদি এটা ঘর্ষণ বলের বাইরে যে আমরা যদি একটু টাকা দিয়ে হিসাবটা করি, তাহলে হিসাবটা কেমন হবে? মনে করো যে তুমি বাসা থেকে বের হয়েছো একটা আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। তো এই আইসক্রিমটার দাম হলো 50 টাকা। আইসক্রিমটার দাম কত? 50 টাকা। এবার তুমি বাসা থেকে 50 টাকা নিয়ে বের হয়েছো, বের হয়ে তুমি রিক্সায় উঠছো। রিক্সায় উঠে তুমি আইসক্রিমের দোকানের সামনে যে নেমে 10 টাকা রিক্সা ভাড়া দিছো। এবার তুমি আইসক্রিম কিনতে যা দেখলা তোমার কাছে আর 40 টাকা আছে, তাহলে তুমি কিন্তু সেই আইসক্রিমটা কিনতে পারবে না। তখন তোমাকে আরও 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাসায় ফিরে আসতে হবে, কিন্তু তুমি কোনো আইসক্রিম খেতে পারবে না। তাহলে এখানে সমস্যাটা কি হলো? সমস্যাটা হচ্ছে তুমি কিন্তু 50 টাকা দামের একটা আইসক্রিম খেতে চাইছো, কিন্তু এর জন্যে আইসক্রিমের দোকানে তোমাকে যেতে হবে, এবং এর জন্য তোমাকে হয়তো 10-20 টাকা রিক্সা ভাড়া খরচ করতে হবে। তার মানে 50 টাকার একটা আইসক্রিম কেনার জন্যে তুমি 70 টাকা নিয়ে বের হলা, 10 টাকা রিক্সা ভাড়া দিলা, 50 টাকা দিয়ে আইসক্রিম কিনলা, ওই আইসক্রিম খাইতে খাইতে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাসায় ফিরে আসলা। তাহলে 50 টাকা দামের একটা আইসক্রিম খাওয়ার জন্য তোমাকে খরচ করতে হলো কত? মোট খরচ করতে হলো 50 টাকা আইসক্রিমের দাম, 20 টাকা রিক্সা ভাড়া,
মোট তুমি খরচ করলে কত? 70 টাকা। তাহলে এবার দেখো 50 টাকার একটা প্রোডাক্ট কেনার জন্য তোমাকে খরচ করতে হচ্ছে 70 টাকা। এটাকে যদি আমি এখন ফোর্স হিসাবে কম্পেয়ার করি, ফোর্স, তাহলে এই 50টা হচ্ছে কার্যকর বল, এই 50কে আমরা বলবো কার্যকর বল। তাহলে কার্যকর বলের সাথে এই 20 হচ্ছে ঘর্ষণ বল, এবং এই দুইটা যোগ করে যেটা হয় সেটা হচ্ছে মোট বল। তাহলে দেখো কোথাও যদি ঘর্ষণ বল থাকে 20 নিউটন, আর তুমি সেই জায়গায় যদি কার্যকর বল পেতে চাও 50 নিউটন, তাহলে তোমাকে মোট প্রয়োগ করতে হবে 70 নিউটন বল। তাহলে তুমি যদি 70 নিউটন বল প্রয়োগ করো, তাহলে সেখান থেকে 20 নিউটন বল ঘর্ষণ বলে ব্যয় হবে, আর 50 নিউটন বল কার্যকর বল হিসাবে থেকে যাবে। কিন্তু তুমি যদি তোমার প্রয়োজন 50 নিউটন, তুমি যদি 50 নিউটনই খরচ করো দাও, তাহলে সেখান থেকে 20 নিউটনে ব্যয় হয়ে তোমার কার্যকর বল হয়ে যাবে 30 নিউটন। তুমি তোমার প্রাপ্ত যেটুকু তোমার দরকার সেটুকু তুমি পাবা না। তার মানে 20 নিউটন এই ঘর্ষণ বল, এই যে এক্সট্রা আমাদের আইসক্রিম কিনতে 20 টাকা লাগলো, এইটা হচ্ছে ঘর্ষণ বলের মতো কাজ করছে, একটা বাধা। এবার দেখো সবাই খুব মনোযোগ দিয়ে দেখবা। ঘর্ষণ বল বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, আমি এগুলো বলি, এগুলো এসএসসির কিছু বেসিক। যেমন একটা তলের উপরে একটা বস্তু আছে, কিংবা এটা একটা তল, এই তলের উপরে একটা বস্তু রাখা আছে। এই তলটা আনুভূমিক তল, এই তলের নাম হচ্ছে আনুভূমিক তল, আনুভূমিক তল। এই তলটার নাম হচ্ছে আনত তল। তো এই আনুভূমিক তল হোক আর আনত তল হোক, একটা বস্তুর, যেমন এই বস্তুর একটা ওজন আছে, ওজনটা কোন দিক ক্রিয়া করবে বলো তো? ওজন ক্রিয়া করবে সবসময় খাড়া নিচের দিকে, ওজন ক্রিয়া করবে সবসময় খাড়া। যেমন এই বস্তুটা আছে, এই বস্তুটার ওজন কিন্তু ক্রিয়া করবে এইভাবে খাড়া নিচের দিকে। তাহলে ওজন ডাব্লিউ সবসময় কোন দিকে ক্রিয়া করবে? খাড়া নিচের দিকে। এটা মনে রাখবা, ওজন ডাব্লিউ সবসময় কোন দিকে ক্রিয়া করবে? ওজন ক্রিয়া করবে সবসময় খাড়া নিচের দিকে। আবার তলের উপর যখন তুমি কোনো বস্তু রাখো, এই তল বস্তুর ওপর একটা প্রতিক্রিয়া দেয়। কি বললাম? এই তল বস্তুর ওপর একটা প্রতিক্রিয়া দেয়। এই প্রতিক্রিয়া, যেটাকে আমরা বলছি অভিলম্ব প্রতিক্রিয়া, অভিলম্ব প্রতিক্রিয়া। আর এই অভিলম্ব প্রতিক্রিয়া আর সবসময় ক্রিয়া করবে তলের সাথে লম্বভাবে। এটা যদি তল হয়, এই তলের সাথে লম্বভাবে আর ক্রিয়া করবে। তাহলে এই জায়গায় কিন্তু দেখো তল অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে তলের সাথে লম্বভাবে। তার মানে এটা যদি তল হয়, তলের সাথে লম্ব, তার মানে অভিলম্ব প্রতিক্রিয়া কিন্তু ক্রিয়া করবে এই দিকে। অনেকেই চিন্তা করতে পারো যে অভিলম্ব প্রতিক্রিয়া হয়তো এইভাবে ক্রিয়া করবে, যে ওজনের বিপরীতে। এটা কিন্তু ভুল। ওজনের বিপরীতে অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে না। অভিলম্ব প্রতিক্রিয়া সবসময় ক্রিয়া করবে তলের সাথে লম্বভাবে। তাহলে আবারও বলছি, এটা যদি তল হয়, এটা যদি বস্তু হয়, ওজন ক্রিয়া করবে সবসময় নিচে, কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়া ওজনের বিপরীতে ক্রিয়া করবে না। অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে এই যে তলটা দেখছো, তলের সাথে লম্বভাবে এই দিকে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম যে কোনো বস্তুর ওজন সবসময় ক্রিয়া করে খাড়া নিচের দিকে, আর অভিলম্ব প্রতিক্রিয়া সবসময় ক্রিয়া করে তলের সাথে লম্বভাবে। ক্লিয়ার? আমি আরেকবার বলছি, কোনো বস্তুর ওয়েট, ওজন ক্রিয়া করবে সবসময় খাড়া নিচের দিকে, আর অভিলম্ব প্রতিক্রিয়া সবসময় ক্রিয়া করবে তলের সাথে লম্বভাবে। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা জানলাম। এবার দেখো, এটা তল, তলের উপরে এই বস্তুটা আছে। এখন ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে বলো তো? এই দিকে যদি হয় বস্তুর গতির দিক,
তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে সব সময় বস্তু যেদিকে গতিশীল তার বিপরীতে। এটা হচ্ছে ঘর্ষণ বলের দিক। আর বস্তু যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বল ক্রিয়া করবে তার ঠিক বিপরীত দিকে। এখন কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলি। ঘর্ষণ বলের প্রকারভেদ কি? ঘর্ষণ বলের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, 2 হচ্ছে গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ, 3 নম্বরটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন বা প্রবাহী ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ বা রোটেশনাল ফ্রিকশন। তো এই 4 ধরনের যে ফ্রিকশন দেখছো, এই 4 ধরনের ফ্রিকশনের মধ্যে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এই চ্যাপ্টারে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ ব্যাপারটা কি? মনে করো একটা ট্রাক রাস্তায় থেমে আছে, তুমি সেই ট্রাকটাকে ধাক্কা দিচ্ছ গতিশীল করার জন্য। ট্রাকটা কেন গতিশীল হচ্ছে না? তুমি যে বলটা প্রয়োগ করছো, তোমার বলে তুমি দেখলা ট্রাকটা গতিশীল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ট্রাকটা থেমে থাকা অবস্থাতেই তলের সাথে ট্রাকের একটা ফ্রিকশন বল কাজ করছে। এই ফ্রিকশনটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। তাহলে এক তলের উপরে একটা বস্তু যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ যে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে সেটা স্থিতি ঘর্ষণ। আর একটা বস্তু যখন চলছে, মানে একটা গাড়ি চলছে, কোনো একটা বস্তুকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তলের উপর দিয়ে, বস্তুটা অলরেডি গতিশীল আছে, তো গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো দেখো এবার ঘর্ষণ বলের মান নির্ণয় করার একটা সূত্র আছে। একটু নর্মালি দেখো, মনে করো এই বস্তুটা তলের উপর আছে, হ্যাঁ, তাহলে এই বস্তুর ওজন ক্রিয়া করবে কোন দিকে? নিচে। অভিলম্ব প্রতিক্রিয়া এই তলের সাথে লম্বভাবে এই বস্তুটাকে টানা হচ্ছে এই দিকে, বা পিটাকে আমরা বলবো প্রযুক্ত বল। আমরা প্রযুক্ত বলকে সবসময় বলবো পি। তাহলে বস্তুটা যদি এই দিকেই গতিশীল হয় তাহলে এই দিকে ক্রিয়া করবে কি? ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বলটা এফ এস অথবা এফ কে দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ঘর্ষণ বলের মান এফ এসও হতে পারে, এফ কেও হতে পারে। এখন স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বল এফ এস সমান হবে মিউ এস ইন্টু আর। কি বললাম? স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বলের সূত্র এফ এস ইকুয়াল মিউ এস আর। এই মিউ এসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটা বিভিন্ন তলের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। আবার গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এফ কে হবে মিউ কে আর। মিউ কে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ভালো করে বুঝবা, স্থিতি ঘর্ষণ বলের পরিমাণ কতটুকু সেটা বের করার সূত্র এফ এস সমান মিউ এস আর। আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা লিখবো এফ কে সমান মিউ কে আর। এই এস তে হচ্ছে স্ট্যাটিক আর কে তে হচ্ছে কাইনেটিক। তাহলে যখন অঙ্কে গাণিতিক সমস্যায় যখন তুমি দেখবা বস্তুটা স্থির বা বস্তুটা এখনো চলতে শুরু করেনি, চলার উপক্রম হয়েছে, তখন তুমি এই এফ এস ইকুয়াল মিউ এস আর এই সূত্রটা ইউজ করবা। আর যখন বস্তু অলরেডি চলছে, ত্বরণ নিয়ে চলছে, অবশ্যই ত্বরণ নিয়ে চলছে, তখন তুমি ব্যবহার করবা এফ কে। তাহলে বস্তু যখন সমবেগে চলবে তখন কি করবা? দেখো, সমবেগে বস্তু কখন চলে? যখন বস্তুর উপর নিট বল শূন্য হয়, তো তখনও কিন্তু আমরা এই এফ এসটাই ব্যবহার করব। সেটা আমরা ধীরে ধীরে আসছি। দেখো, তাহলে ঘর্ষণ বল বের করার সূত্র হচ্ছে ঘর্ষণ বল ইকুয়াল ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর। ঘর্ষণ বল ইকুয়াল ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর। এর মানে কি?
তোমাকে যদি স্থিতি ঘর্ষণ বল বের করতে বলে তাহলে ঘর্ষণ বলের জায়গায় লিখবা Fs ইকুয়াল ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে μs ইন্টু আর। তোমাকে যদি গতীয় ঘর্ষণ বল বের করতে বলে তাহলে গতীয় ঘর্ষণ বল Fk ইকুয়াল ঘর্ষণ গুণাঙ্কের জায়গায় লিখবা μk ইন্টু আর। ক্লিয়ার? আচ্ছা, এবার ঘর্ষণ বলের কোনো গাণিতিক সমস্যা আমরা কিভাবে সলভ করব তার 4-5টা নিয়ম আমি তোমাদেরকে লিখে দিব। এই নিয়মটা যারা মাথার মধ্যে সেট আপ করে নিতে পারবা স্টেপ বাই স্টেপ, অঙ্কের স্টেপ কি হবে, অঙ্কটা তুমি কোন কোন স্টেপে সলভ করবা, এটা যাদের মাথার মধ্যে সেট আপ হয়ে যাবে তাদের এই অঙ্কগুলো খুবই ইজি লাগবে। তোমাদেরকে যদি ধরে গাছের সাথে বেঁধে যদি পিটানোও হয় তাও তোমরা এই জিনিস আর ভুলবা না। তো সেইটা একটু সবাই ভালো করে দেখবা যে ঘর্ষণ বল রিলেটেড কোনো গাণিতিক সমস্যা করার সময় কোন স্টেপগুলো মেনটেন করতে হবে। আমি বোর্ডে একটু নিয়মগুলো লিখব, হয়তো লিখতে একটু সময় লাগবে, তোমরা ধৈর্য ধরে একটু তুলে নিবা। দেখো, এক নাম্বার নিয়ম, এটা একটা হাস্যকর নিয়ম হতে পারে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। সেটা হচ্ছে ভালো করে সমস্যাটি পড়তে হবে এবং চিত্র আঁকতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব, অঙ্কটা খুব ভালো করে পড়ব, দেন আমরা একটা ওই অঙ্কে যেটা বলছে ওইটাকে আমরা চিত্রে আঁকবো, চিত্রের মতো করে আঁকবো, একটা বোঝার জন্য একটা চিত্র আঁকবো। 2 নম্বর প্রবলেম হচ্ছে চিত্রে W R P Fs और Fk চিহ্নিত করতে হবে। কি করতে হবে? এই একটু আস্তে কথা বলো না। একটু দুঃখিত, পাশের ঘরে একটু জোরে কথা বলছিল। চিত্রে ডাব্লু কি ওজন, আর কি অভিলম্ব প্রতিক্রিয়া, পি কি প্রযুক্ত বল, পি হচ্ছে প্রযুক্ত বল, ঘর্ষণ বল Fs অথবা Fk, এটা চিত্রে চিহ্নিত করতে হবে, কোনটা কোন দিকে আছে সেটা চিহ্নিত করতে হবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে ডাব্লু বা পি যদি উপাংশে বিভাজিত হয় তবে তা বিভাজিত করতে হবে। অনেক সময় হয় কি, কোনো একটা রাশি সোজা সামনের দিকে বা সোজা ওপরের দিকে বা সোজা নিচের দিকে ক্রিয়া না করে সেটা উপাংশে বিভাজিত হয়, কোনো একটা অক্ষের সাথে কোণ করে থাকতে পারে, তখন সেটা উপাংশে বিভাজিত হয়ে যায়। তো ডাব্লু বা পি সাধারণত উপাংশে ভাগ হওয়ার অপশনে থাকে, তো তারা যদি উপাংশে বিভাজিত হয় তো উপাংশে বিভাজিত করে দিতে হবে। এটা আমরা যখন অঙ্ক সলভ করব নিয়মের সাথে মিলায় তখন সোজা লাগবে। একটু নিয়মগুলো তুলে নিবা। 4 নম্বর নিয়মটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর ঊর্ধ্বমুখী বল ইকুয়াল নিম্নমুখী বল ধরতে হবে। প্রথমত তোমরা লেখো তো, আমি অঙ্ক করার সময় ব্যাপারটা বোঝাচ্ছি। তলের সাথে লম্ব বরাবর যে ঊর্ধ্বমুখী বলটা থাকবে আর তলের সাথে লম্ব বরাবর যে নিম্নমুখী বলটা থাকবে, এই দুইটা বল সমান ধরতে হবে। সমান যদি তুমি ধরো তাহলে একটা ইকুয়েশন তৈরি হবে। আর 5 নম্বরে হবে কার্যকর বল বের করার সূত্র। এটা 5 নম্বরে এসে কি করবা, কার্যকর বল ইকুয়াল তল বরাবর সামনের দিকের বল মাইনাস
বুঝছো? 5 নম্বর এসে কি করবা, লিখবা কার্যকর বল ইকুয়াল তল বরাবর সামনের দিকের বল, তাহলে সামনের দিকে যেটুকু বল ক্রিয়া করছে সেটা, মাইনাস দিয়ে তুমি লিখবা পেছনের দিকে বল, তার মানে পেছনের দিকে যে বলটুকু ক্রিয়া করবে সেইটা। এই সামনের দিকের প্রযুক্ত বল আর পেছনের দিকের প্রযুক্ত বলের বিয়োগফলটাই হচ্ছে তোমার কার্যকর বল, যে ওই বস্তুর উপর ঠিক কতটুকু বল কার্যকর হচ্ছে। এখন যদি বস্তুটি এ ত্বরণে চলে তাহলে তুমি কার্যকর বল ইকুয়াল লিখবা এম এ, এই কার্যকর বলের জায়গায় তুমি লিখবা এম এ। আর যদি বস্তুটি চলার উপক্রম হয় বা সমবেগে চলে তাহলে কার্যকর বল তুমি ধরবা 0। এই যে 5 নম্বর রুলস থেকে তুমি যে নিয়মটা পাবা, যে সমীকরণটা পাবা, তুমি আগে দেখবা বস্তুটা কিভাবে চলছে। যদি সমত্বরণে চলে তখন তুমি এই কার্যকর বলের জায়গায় লিখবা এম এ, ঠিক আছে? আর যদি দেখো যে বস্তুটা চলছে না, চলার উপক্রম হয়েছে, কিংবা বস্তুটা সমবেগে চলছে, তখন এই কার্যকর বল সমান তুমি লিখবা 0, কারণ সমবেগে চলার জন্য বস্তুর উপর নিট বল 0 হতে হয়, আবার নিট বল 0 হলে বস্তু চলার উপক্রমও হয়। এবার তোমরা দেখবা অঙ্ক করা কতটা মজার হতে পারে। প্রথম অঙ্ক দেখো, মনে করো এটা একটা তল। প্রথম অঙ্কে আমরা কোনো ঝামেলায় যাব না, একদম সহজ একটা অঙ্ক করব। মনে করো এটা একটা তল, এই তলের উপর একটা বস্তু রাখা আছে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমাদের ভালো করে পড়তে হবে। তবে অঙ্কটা মনে করো ভালো করে পড়ছি, পড়ার পরে আমরা এই চিত্রটা আঁকছি যে অঙ্কের, দেখো এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে ক্রিয়া করবে, ডাব্লিউ ইকুয়াল এমজি। অভিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে ক্রিয়া করে? তলের সাথে লম্বভাবে, মানে এই দিকে। আর এখন মনে করো এই বস্তুটাকে টেনে গতিশীল করার জন্য এই দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে, পি, প্রযুক্ত বল। আর তাহলে বস্তু যদি এইদিকে গতিশীল হয় তাহলে এইদিকে ক্রিয়া করবে কি? ঘর্ষণ বল এফ কে। এখন দেখো বস্তুটার ভর যদি হয় 12 কেজি, প্রযুক্ত বল যদি হয় 200 নিউটন, ঘর্ষণ গুণাঙ্কের মান যদি দেওয়া থাকে 0.2, তাহলে বস্তুটা কত ত্বরণে চলছে সেটা বের করতে হবে। তাহলে অঙ্কটা কেমন? 12 কেজি ভরের একটা বস্তুকে আনুভূমিক বরাবর 200 নিউটন বলে টানা হচ্ছে, ঘর্ষণ গুণাঙ্কের মান 0.2 হলে বস্তুর ত্বরণ কত হবে? খুবই ইজি অঙ্ক, কিন্তু আমরা নিয়ম ফলো করে করব। নিয়ম ফলো করে করলে হবে কি, কঠিন অঙ্কগুলো করতে যা আমাদের কিন্তু ইজি হবে। তো প্রথম নিয়ম ছিল অঙ্কটা ভালো করে পড়তে হবে, পড়লাম। চিত্র আঁকতে হবে, চিত্র আঁকলাম। চিত্র এঁকে পি কোন দিক, ডাব্লু কোন দিক, আর কোন দিক, এফ কে কোন দিক, এগুলো আমরা চিত্রে দেখালাম। এবার আমাদের দেখতে হবে যে এগুলোর কোনোটা উপাংশে বিভাজিত হয় কিনা। তো দেখো পি সোজা সামনের দিকে ক্রিয়া করছে, কোনো উপাংশে ভাগ হবে না। ডাব্লু সোজা নিচের দিকে ক্রিয়া করছে, কোনো উপাংশে ভাগ হবে না। আর সোজা উপরে ক্রিয়া করছে, কোনো উপাংশে ভাগ হবে না। কেউ কোনো উপাংশে ভাগ হচ্ছে না। এবার আমাদের কি করতে হবে, যেটা আমাদের ছিল 4 নম্বর নিয়ম, তলের সাথে লম্ব বরাবর ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান ধরতে হবে। তাহলে রুল নাম্বার 4 থেকে আমরা পাবো কি, ওপরের দিকে ঊর্ধ্বমুখী বল কত? আর নিম্নমুখী বল কত? ডাব্লু। তাহলে আর আর ডাব্লু সমান ধরতে হবে। তাহলে এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ। আর লাস্ট যে রুলটা ছিল সেই রুল অনুসারে কি ছিল, কার্যকর বল ইকুয়াল, দেখো সামনের দিকে প্রযুক্ত বল কত বলো তো? সামনের দিকে প্রযুক্ত বল পি, আর পেছনের দিকে প্রযুক্ত বল কত? এফ কে। তাহলে সামনের দিকে প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকে প্রযুক্ত বল ইকুয়াল কার্যকর বল। এখন ত্বরণ বের করতে বলছে, মানে ত্বরণ আসে তো নিশ্চয়ই। তাহলে কার্যকর বল আমরা যদি বলি এফ, তাহলে এফ সমান পি মাইনাস এফ কে। এফ এর জায়গায় তুমি বসাও এম এ,
পি মাইনাস এফ কে। এফ কে সূত্র কি? এফ কে সমান কি? এফ কে সমান কিন্তু আমরা জানি মিউ কে আর। এ ইকুয়াল কি হবে বলো? পি মাইনাস মিউ কে। আর এর মান এবার কি হবে তাহলে বলো? এই যে 1 নম্বর সমীকরণ থেকে বলো, আর এর মান হবে এমজি, এমজি বাই এম। তাহলে পি এর মান যদি তুমি বসাও 200, মিউ কে এর মান 0.2, এম এর মান বসবে 12 কেজি, জি এর মান 9.8 বাই এম এর মান বসবে 12। এটা হিসাব করে যা আসবে এত মিটার পার সেকেন্ড স্কয়ার হবে অ্যান্সার। তো এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল, আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এর চেয়ে একটু ঝামেলার একটা অঙ্কে যাবো। এটা তোমরা তুলো, আমি অঙ্কটা একটু লিখে নেই। এবার দেখো এই অঙ্কটা আমরা যে রুলসগুলো লিখছিলাম সেই রুলসগুলো অনুসারে এবার আমরা করব। প্রথম রুলস, অঙ্কটা ভালোভাবে পড়তে হবে এবং চিত্র আঁকতে হবে। তো দেখি আমরা অঙ্কটা ভালো করে পড়ি। 12 কেজি ভরের একটি বস্তুকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 300 নিউটন বলে টানা হচ্ছে, বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে? তো মনে করো এটা একটা আনুভূমিক তল, এই তলের ওপরে একটা বস্তু রাখছো, বস্তুটার ভর হচ্ছে 12 কেজি, মান আমরা পরে বসাবো। এখন এই বস্তুটাকে মনে করো এটা যদি আনুভূমিক লাইন হয়, আনুভূমিক লাইনের সাথে 60 ডিগ্রি থিটা, 60 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে, পি বলে। এই 300 নিউটন বল যেটাকে আমরা বলছি পি বল। তাহলে আনুভূমিকের সাথে কিন্তু এবার আনুভূমিক বরাবর টানা হচ্ছে না, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এবার টানা হচ্ছে। ওকে, এবার দেখো ওই যে রুলস অনুসারে অঙ্কটা ভালো করে পড়তে হবে, চিত্র আঁকতে হবে, তারপরে কি করতে হবে? ডাব্লিউ, আর, পি, এফ কে বা এফ এস এগুলো সব নির্দেশ করতে হবে চিত্রে। তাহলে এই বস্তুর ওজন কোন দিক ক্রিয়া করবে? ডাব্লিউ, অভিলম্ব প্রতিক্রিয়া, আর ঘর্ষণ বল। বস্তু তো এইদিকে টানলে এইদিক যাবে না, বস্তু তো তলের উপর দিয়ে যাবে এইদিকে, তাহলে এইদিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে এফ কে। এটা গেল। এবার থার্ড রুল, থার্ড রুলে এসে বলা হচ্ছে কি যে ডাব্লিউ, আর, পি, এফ কে এগুলো রাশির মধ্যে যদি কোনো রাশি উপাংশে বিভাজিত হয়ে থাকে তাহলে তাকে উপাংশে বিভাজিত করে দিতে হবে। তাহলে দেখো পি এখানে আনুভূমিকের সাথে থিটা কোণ করে ক্রিয়া করছে, তাহলে পি কিন্তু এবার দুইটা উপাংশে ভাগ হবে। তো আমরা সবাই জানি যে অক্ষের সাথে কোণ থাকে, যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করে সেই অক্ষ বরাবর উপাংশ হয় cos থিটা দিয়ে। তাহলে এই দিকে পি এর এই বরাবর উপাংশ হবে পি cos থিটা, আর এই দিকে উপাংশ হবে পি sin থিটা। তাহলে পি cos থিটার দিকে ক্রিয়া করছে, পি sin থিটা লম্ব দিকে ক্রিয়া করছে। এবার চতুর্থ রুলে আমরা কি বলছিলাম? তলের সাথে, এই যে তল দেখছো, তলের সাথে উলম্ব দিকে ক্রিয়াশীল বল আর নিম্নগামী ক্রিয়াশীল বল সমান। এখানে ডাব্লিউ সমান কিন্তু এমজি। তাহলে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান ধরতে হবে। দেখো এখন ঊর্ধ্বমুখী বল কত বলো? তাহলে 4 নম্বর রুলে ছিল কি? ঊর্ধ্বমুখী বল ইকুয়াল নিম্নমুখী বল। এটা এই রুলটা সবার মনে আছে তো নাকি? সবাই একটু কমেন্ট করো তো রুলসগুলো বুঝতে পারছো কিনা। এবার ঊর্ধ্বমুখী বলে কি হবে বলো? ঊর্ধ্বমুখী বলে আমরা লিখবো, এবার দেখো ঊর্ধ্বমুখী কি ক্রিয়া করছে? আর ঊর্ধ্বমুখী কিন্তু পি সাইন থিটাও ক্রিয়া করছে, তাহলে আর প্লাস পি সাইন থিটা এই দুইটা ক্রিয়া করছে উপরের দিকে, আর নিম্নমুখী বল হচ্ছে ডাব্লিউ। তাহলে এখান থেকে আর সমান কি হবে? ডাব্লিউর মান এমজি মাইনাস পি সাইন থিটা, এটা হচ্ছে আর এর মান। এটা 1 নম্বর সমীকরণ, আর এর মান বের করলাম, এটা 1 নম্বর সমীকরণ। এবার রুল নাম্বার 5-এ কি বলছিল বলো? রুল এভাবে লেখার দরকার নাই, কারণ এটা তো আমাদের অফিসিয়াল রুল না। এবার পরবর্তী রুলটার জন্য কি বলছিল? সামনের দিকে প্রযুক্ত বল। পরের রুলটা ছিল কার্যকর বল, ধরে নিলাম এফ, কার্যকর বল এফ ইকুয়াল সামনের দিকে ক্রিয়াশীল বল। তো দেখো এই বস্তুর সামনের দিকে ক্রিয়াশীল বল কত? সামনের দিকে এইদিকে পি cos থিটা।
তাহলে সামনের দিকে ক্রিয়াশীল বল পি কস থিটা আর পেছন দিকে ক্রিয়াশীল বল কত এফ কে। এবার আমাদের বের করতে হবে বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে। তাহলে এফ সমান আমরা লিখব এম এ পি কস থিটা মাইনাস মিউ কে আর। এফ কে সমান কিন্তু মিউ কে আর। এম এ পি কস থিটা মাইনাস মিউ কে। আর এর মান কত বলো? আর এর মান এই যে 1 নম্বর সমীকরণে আছে। এবার কিন্তু আর এর মান শুধু এমজি না, এমজি মাইনাস পি সাইন থিটা। ক্লিয়ার? এবার তোমাকে ত্বরণ এই সমীকরণ থেকে তোমাকে বলছে ত্বরণ বের করতে হবে, তাহলে তুমি এ বের করবা। কিন্তু তোমাকে যদি ত্বরণের মানটা দিয়ে দিত, এই অঙ্কে যদি তোমাকে ত্বরণের মানটা দিয়ে দিত আর তোমাকে যদি বলতো যে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে তুমি কি বের করতা? তাহলে তুমি ত্বরণের মানটা বসায় দিতা, দিয়ে এই সমীকরণ থেকে তুমি পি এর মানটা, এই যে দুটো জায়গায় পি আছে, পিটা এক জায়গায় করে তুমি পি এর মানটা ক্যালকুলেশন করে বের করতে পারতা। তাহলে ত্বরণ বের করতে বলতে তাহলে এ সমান কি হবে? তাহলে পি কস থিটা মাইনাস মিউ কে এমজি মাইনাস পি সাইন থিটা বাই এম। এবার এই সমীকরণে পি এর মান বসাও 300 cos 60 মাইনাস মিউ কে এর মান 0.2, এম এর মান 12, জি এর মান বসাও, পি এর মান 300, থিটার মান 60, এম এর মান আবার 12, সব মান বসায় দিয়ে ত্বরণের একটা মান পাবা, ওইটাই হবে আমাদের অ্যান্সার। এখন সবাই এই অঙ্কটা করার পরে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে আমাকে জানাও, তাহলে আমি এর পরের অঙ্কটাতে যাব। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো আমরা এর পরের অঙ্কটাতে যাব। অঙ্কটা ধীরে ধীরে আরেকটু তোমাদের ভাষায়, এগুলো ভাষায় তো আমি কথা বলে অত অভ্যস্ত না, তোমাদের ভাষায় হচ্ছে ওই যে প্রো, তারপরে আলট্রা প্রো, এরকম হবে। ধীরে ধীরে একটু অঙ্ক একটু জটিল হবে। পরের অঙ্কটা হচ্ছে ভূমির সাথে (30 ডিগ্রি কোণে আনত একটি তলের ওপর একটি বস্তুকে রেখে তল বরাবর 300 নিউটন বলে উপর দিকে টানা হচ্ছে। বস্তুটি কত ত্বরণে তল বরাবর উঠবে? এই যে মিউকের মান যখন তোমার অঙ্কে দেওয়া থাকবে তখনই তুমি বুঝবা যে এই অঙ্কে ঘর্ষণ বলটা হিসাব করতে হবে। আর মিউকের মান যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে ওই এফ কে আর হিসাব করা লাগবে না, এফ কে এর মান তখন 0, কারণ ঘর্ষণ বল গুণাঙ্ক দেওয়া নাই মানে হচ্ছে তোমাকে অঙ্কে ঘর্ষণ বল ধরতে বলেনি। তো দেখো এবার ঘটনাটা কি ঘটছে, এটা একটা তল, তিরিশ ডিগ্রি কোণে আনত। এবার এটা কিন্তু ভূমি, এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে ভূমি, কিন্তু এটা কি তল, এই জন্য এই তলটার নাম এবার আনত তল। তো এই তলের ওপর একটা বস্তু রাখা আছে। তো আমরা অঙ্কটা পড়লাম যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি তলের ওপর
একটি বস্তুকে রেখে তল বরাবর 300 নিউটন বলে উপর দিকে টানা হচ্ছে। আমরা চিত্র আঁকলাম। এবার ডাব্লু, আর, পি, এফ, কে এগুলো কে কোন দিকে ক্রিয়া করছে সেটা আমাদেরকে চিত্রে নোটিশ করতে হবে, নির্দেশ করতে হবে। তো দেখো এই বস্তুর ওজন কোন দিক ক্রিয়া করবে? ওজন ক্রিয়া করে সবসময় খাড়া নিচের দিকে। তাহলে ওজনটা দিয়ে দিলাম খাড়া নিচের দিকে। অভিলম্ব প্রতিক্রিয়া কোন দিক ক্রিয়া করে? অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করে সবসময় তলের সাথে লম্বভাবে। তাহলে এই দেখো এটা হচ্ছে তল, তলের সাথে লম্ব মানে এই দিকে, এই দিকে ক্রিয়া করবে কি? আর। এই বস্তুটাকে টানা হচ্ছে কোন দিকে? টানা হচ্ছে তল বরাবর 300 নিউটন বলে। তার মানে তল বরাবর মানে এই দিকে টানা হচ্ছে কত বলে? পি নিউটন বলে। পি এর মান 300। তাহলে বস্তু যদি এই দিকে তল বরাবর এই দিকে ওঠে, মনে করো এটা রাঙামাটির পাহাড়, বান্দরবান বেড়াতে গেছো, সেই পাহাড়ে উঠছো গাড়ি, তাহলে গাড়িটা এইদিকে যখন উঠছে তখন ঘর্ষণ বল ক্রিয়া করবে তল বরাবর বিপরীত দিকে, এইদিকে, এইদিকে ক্রিয়া করবে কি? ঘর্ষণ বল। এইবার যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে দেখো তল বরাবর লম্বভাবে যদি আমরা নিচের দিকে চিন্তা করি, এটা বর্ধিত করি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয় এবং এই কোণের মান কিন্তু এই থিটার সমান। কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমাদের চিত্রটা এরকম ছিল তখন দেখো আর আর যেদিকে, আর কে তুমি যদি পেছনে বর্ধিত করো সেটা কিন্তু ওজন বরাবর হচ্ছিল এবং সেটা 0 ডিগ্রি, এবং এই দিকেও কিন্তু তলের সাথেও কিন্তু বস্তুটা ছিল 0 ডিগ্রি কোণে। দেখো এই তল এবং এই বস্তুর মধ্যবর্তী কোণ কত? 0, মানে ভূমি আর তল 0 ডিগ্রি কোণে ছিল। এবং আর কে পেছনে বর্ধিত করলেও আর ডাব্লুর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। এখানে ভূমির সাথে তল থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আর কে যদি পেছনে বর্ধিত করো তাহলে সেটা ওজনের সাথে থিটা কোণই উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে এবার থিটা। এবার থার্ড রুলসটা কি ছিল? যদি কোনো রাশি আর, ডাব্লু, পি, এফ, কে এগুলোর মধ্যে যদি কেউ উপাংশে বিভাজিত হয় তাহলে সেই উপাংশটা বিভাজন করে দিতে হবে, উপাংশে বিভাজন করে দিতে হবে। তাহলে এইটা যদি হয় ডাব্লু, তাহলে বলো তো এই অক্ষটার সাথে থিটা কোণ করে আছে, তাহলে এই বরাবর ডাব্লুর উপাংশ কত? এই বরাবর ডাব্লু কস থিটা। আর এই বরাবর উপাংশ কত? এই অক্ষের সাথে কোণ উৎপন্ন করেনি, তাহলে এই বরাবর হবে ডাব্লু। এই চিত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি চিত্রটা এখানে আরেকবার এঁকে বোঝাচ্ছি। এটা থিটা, এখানে একটা বস্তু রাখছো, বস্তুর ওজন ক্রিয়া করবে সোজা নিচের দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্ব বরাবর এই দিকে, তুমি বস্তুকে টানছো এই দিকে, ঘর্ষণ বল ক্রিয়া করবে তার বিপরীত দিকে। এখন এটাকে যদি পেছনে বর্ধিত করো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণের নাম থিটা। তাহলে দেখো এটা যদি আমি বলি এক্স অক্ষ, এটা অক্ষ যদি ধরি, এই অক্ষের সাথে ডাব্লু কত কোণ উৎপন্ন করছে? থিটা। তাহলে এই বরাবর ডাব্লুর উপাংশ হবে ডাব্লু কস থিটা। আর এই অক্ষের সাথে কোণ উৎপন্ন করেনি, তাহলে এই অক্ষ বরাবর হবে ডাব্লু সাইন থিটা। এইটা। এবার দেখো আমরা ইকুয়েশন লিখবো কিভাবে। আমাদের ইকুয়েশনের রুলস কি ছিল বলো? রুলস ছিল ঊর্ধ্বমুখী বল ইকুয়াল, অবশ্যই তলের সাথে ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল সমান। তাহলে এই যে দেখছো তল, এটা তল বা এটা তল, এই তলের সাথে ঊর্ধ্বমুখী বল কত বলো তো? ঊর্ধ্বমুখী বল আর, আর নিম্নমুখী বল মানে তলের সাথে লম্বভাবে নিচের দিকে, যে এদিকে আর এর বরাবর নিচের দিকে, তাহলে কত? নিম্নমুখী বল হচ্ছে ডাব্লু কস থিটা বা আর ইকুয়াল হবে mg কস থিটা। এটা 1 নম্বর সমীকরণ। এবার পরে যে রুলসটা আছে সেই রুলসটা কি? পরের রুলসটা হচ্ছে কার্যকর বল ইকুয়াল সামনের দিকে, তাহলে তল বরাবর সামনের দিকে, তাহলে এই যে এটা তল, তল বরাবর সামনের দিকে কত বল? এই দেখো এই দিকে, তল বরাবর এই দিকে সামনের দিকে, এটা পি। তাহলে তল বরাবর সামনের বলটা পি মাইনাস পেছনের দিকে বল, পেছনের দিকে বল কত এবার বলো? এবার পেছনের দিকে কিন্তু এফ কে আছে, আবার ডাব্লু সাইন থিটা আছে, এই দুইটার যোগফল যেটা, এই দুইটাই কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে, তার মানে এফ কে প্লাস ডাব্লু সাইন থিটা কিন্তু পি এর বিপরীতে ক্রিয়া করছে। এটা বুঝলে কিনা সবাই বলো? আমাদের রুলসটা হচ্ছে সামনের দিকে প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকে প্রযুক্ত বল। তাহলে সামনের দিকে প্রযুক্ত বল পি, আর পেছনের দিকে কিন্তু দেখো এফ কে আর ডাব্লু সাইন থিটা দুইটাই ক্রিয়া করছে, তাই এটা দুইটার যোগফলই কিন্তু বিয়োগ হবে।
তাহলে এটা হচ্ছে সামনের দিকে আর এই পুরোটাই হচ্ছে পেছনের দিকে। তাহলে কার্যকর বলের জায়গায় যদি লেখো এফ পি মাইনাস এফ কে জায়গায় লিখবা মিউ কে আর প্লাস ডাব্লু সাইন থিটা। এবার ত্বরণ বের করতে বলছে, তো বস্তু কত ত্বরণে গতিশীল হবে, ওই একই কথা, ত্বরণ বের করতে বলছে, এফ এর জায়গায় এম এ বসাবো। আর যদি ত্বরণ দেওয়া থাকতো কত বল প্রয়োগ করতে হবে পি বের করতে বলতো, তাহলে এই ইকুয়েশনে আমি এফ এর মান এম এ বসায় দিয়ে পি বের করতাম। তাহলে এফ সমান এম এ পি মাইনাস, এবার দেখো মিউ কে আর এর মান কত, আর এর মান এম জি কস থিটা। আর এর মান কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখবা, প্লাস এই ডাব্লুর মান কত এম জি সাইন থিটা। তাহলে এখান থেকে তুমি ত্বরণের ইকুয়েশনটা কি লিখবা, ত্বরণের ইকুয়েশন হবে পি মাইনাস, এখান থেকে এম জিটা কমন নিতে পারো, এম জি মিউ কে কস থিটা প্লাস সাইন থিটা বাই এম। এবার এখানে তুমি মানগুলো বসায় দাও, পি এর মান অঙ্কে আছে 300 নিউটন, এম এর মান, আচ্ছা এখানে এম এর মান দেওয়া হয়েছিল না তাই না, এই যে একটি বস্তুকে মনে করো একটা 12 কেজি ভরের বস্তুকে ভর দিয়ে দিলাম, ভর দেওয়া ছিল না, এম এর মান 12 বসাবা, থিটার মান বসাবা 30 ডিগ্রি, আর এম এর মান 12, মিউকের মান 0.2 বসায় দিবা, এখানে একটা মান পেয়ে যাবা ত্বরণের। তো বলো এই অঙ্কটা ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা অঙ্ক দেখো একই নিয়ম, প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম, শুধু তোমাকে বুঝতে হবে ওই রুলসগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা সবাই কমেন্ট করো। এবার আমরা ঘর্ষণের অঙ্কের সর্বোচ্চ লেভেলে যাব। এখন যে অঙ্কটা আমরা করব সেটা সবচেয়ে ঝামেলার অঙ্ক। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত তলের ওপর একটি 12 কেজি ভরের বস্তুকে রেখে তলের সাথে 45 ডিগ্রি কোণে টেনে ওপরে তোলা হচ্ছে। বস্তুটি কত ত্বরণে ওপরে উঠবে। এবারও ত্বরণই বের করলাম, একই কথা, আমরা ত্বরণ বের করা শিখছি। অঙ্কে যদি ত্বরণের মান দেওয়া থাকে তাহলে ত্বরণ বসাই দিয়ে আমরা প্রযুক্ত বল পি বের করব। যা বের করতে বলবে আমরা তাই বের করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে বুঝা, চিত্রটা আঁকতে হবে, প্রত্যেকটা জিনিস নির্দেশ করে উপাংশে ভাগ করে দিয়ে ওই ইকুয়েশন দুটো বানাতে হবে, ঊর্ধ্বমুখী বল ইকুয়াল নিম্নমুখী বল, আর কার্যকর বল লেখার সময় সামনের দিকে প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকে প্রযুক্ত বল। আচ্ছা, তাহলে এবার আমি বললাম অঙ্কটা আর একটু ঝামেলা হয়েছে, দেখো কোথায় ঝামেলাটা হয়েছে। এটা হচ্ছে ভূমি, এটা তল। এই চিত্র ঠিক মতো আঁকতে পারা লাগবে, উল্টাপাল্টা চিত্র আঁকা যাবে না কিন্তু। বস্তু দেখো এবার ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত তলের উপরে একটি 12 কেজি ভরের বস্তুকে রেখে তলের সাথে 45 ডিগ্রি কোণে টেনে। এবার দেখো এটা বস্তু, তো এই বরাবর কিন্তু তল, তাই না, এই যে নীল দাগ দিলাম এটা কিন্তু তল বরাবর, তাহলে এই কোণের মান কিন্তু এবার থিটা। এবার তলের সাথে তল বরাবর টানা হয়নি, টানা হয়েছে তলের সাথে আবার 45 ডিগ্রি কোণ করে টানা হয়েছে, এইদিকে টানা হয়েছে, এবার এইদিকে। এবার দেখো এই বস্তুর ওজন ক্রিয়া করবে কোন দিকে, সোজা নিচের দিকে।
অভিলম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্বভাবে এইদিকে, এটাকে যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে এই কোণটা কত, এই কোণটাও থিটা, আর এই কোণটাকে আমরা বলছি আলফা। তাহলে দেখো 30 ডিগ্রি কোণে আনত তল সেটা হচ্ছে থিটা, আর 45 ডিগ্রি কোণে টানা হচ্ছে তলের সাথে, তাহলে তল মানে এই যে এটা হচ্ছে তল বরাবর, তলের সাথে আলফা কোণে মানে এইদিকে টানা হচ্ছে, এই আলফার মান 45 আর এই থিটার মান হচ্ছে 30। তাহলে দেখো এইদিকে যদি ডাব্লু ক্রিয়া করে, এবার আমাদের ঘর্ষণ বস্তু যদি এইদিকে উপরের দিকে উঠতে থাকে এইদিকে, তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে নিচের দিকে। আশা করি চিত্রটা সবাই বুঝতে পারছো। আরেকবার বোঝানো লাগলে সবাই কমেন্ট করো, আমি চিত্রটা আরেকবার বুঝাই দিচ্ছি। এবার পরের যে ব্যাপারটা দেখো, কোনটা কোনটা উপাংশে ভাগ হবে সেটা আগে ভাগ করে দাও। তাহলে দেখো ডাব্লু এই অক্ষের সাথে থিটা কোণ করে আছে, তাহলে এই বরাবর ডাব্লু কস থিটা, আর এই বরাবর হচ্ছে ডাব্লু সাইন থিটা। তো এখানে একটা জিনিস একটু মিসিং হয়েছে, দেখো 45 ডিগ্রি কোণে মনে করো বলে দিলাম 300 নিউটন বলে টেনে উপরে তোলা হচ্ছে, বলের মানটা 300 নিউটন, এটা বলের মানটা দেওয়া হয়েছিল না, মিস্টেক হয়েছিল। তো যাই হোক, এই যে বল পি, এবার পিও কিন্তু তলের সাথে কত কোণ করে আছে, আলফা কোণ করে আছে, তাহলে পিও দুটো উপাংশে ভাগ হবে, একটা উপাংশ এইদিকে পি কজ আলফা, আর একটা উপাংশ আবার এইদিকে পি সাইন আলফা। তারপরও আমি অঙ্কটা তো তোলা হয়ে গেছে, আমি চিত্রটা তোমাদেরকে আরেকবার একটু বুঝাবো। আমার নিজে থেকে মনে হচ্ছে চিত্রটা তোমাদেরকে আরেকবার বোঝানোর দরকার। এটা ভূমি, এটা তল, ভূমির সাথে তল থিটা কোণে আছে, এই আনত তলের উপর আমরা একটা বস্তু রাখলাম, বস্তুর ওজন ক্রিয়া করবে সোজা নিচের দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া তলের সাথে লম্ব বরাবর এই দিকে। এবার এটা তো তল বরাবর লাইন, এই তলের সাথে এটাই তো এই রেখাও যা, এই রেখাও কিন্তু তাই। এবার এই দিকে টানা হচ্ছে পি বলে, এই কোণটার নাম দিলাম আমরা আলফা, এবং আর কে যদি পিছনে বর্ধিত করো এই কোণটার নাম হবে থিটা। তাহলে এই বরাবর ডাব্লু রূপাংশ হবে ডাব্লু কস থিটা, এই বরাবর ডাব্লু রূপাংশ হবে ডাব্লু সাইন থিটা। আর বস্তু যদি এই দিকে উঠছে এই দিকে ক্রিয়া করবে ঘর্ষণ বল। আর পিটাও যেহেতু তল বরাবর নাই, তলের সাথে আবার আলফা কোণ করে আছে, তাহলে পিও দুটো উপাংশে ভাগ হবে, একটা হচ্ছে পি কজ আলফা আর একটা হচ্ছে পি সাইন আলফা। এই হচ্ছে ব্যাপার। এখন একটু বোঝার সুবিধার্থে দেখো, ডাব্লু যেহেতু উপাংশে ভাগ হয়ে গেছে, মনে করো ডাব্লু আর নাই, এখানে ডাব্লু আগে ছিল, এখন আর ডাব্লু এখানে নাই, উপাংশে ভাগ করে দিচ্ছি। কল্পনা করো চিত্রে ডাব্লু থাকবে, তুমি কল্পনা করো ডাব্লু নাই, আবার এই পি তো দুটো উপাংশে ভাগ হয়ে গেছে, মনে করো পিটাও এখানে আর নাই, তাহলে দেখো আমাদের বুঝতে সুবিধা হবে, পিটাও নাই, সব উপাংশে ভাগ করে দিছি। এবার আমাদের বলো তো ঊর্ধ্বমুখী বল ইকুয়াল নিম্নমুখী বল, তাহলে ঊর্ধ্বমুখী মানে এইদিকে না, দেখো এই দুটোর যোগফল উপরের দিকে, আর প্লাস পি সাইন আলফা, আর নিম্নমুখী বল মানে এইদিকে ডাব্লু কস থিটা, আলফা থিটা যেন আলাদা না হয়, তাহলে আর সমান হবে এম জি কস থিটা মাইনাস পি সাইন আলফা। এটা 1 নম্বর সমীকরণ। পরের রুলসটা কি? পরের রুলস হচ্ছে কার্যকর বল ইকুয়াল সামনের দিকে প্রযুক্ত বল। কোন দিকে? সামনের দিকে, এই যে বস্তু যেদিকে যাচ্ছে সেই দিকে, সামনের দিকে প্রযুক্ত বল পি কজ আলফা মাইনাস পেছনের দিকে, দেখো পেছনের দিকে প্রযুক্ত বল ক্রিয়াশীল বলে যে এই দুইটার যোগফল, এই দুইটাই কিন্তু পেছনে ক্রিয়া করছে, তার মানে এফ কে প্লাস ডাব্লু সাইন থিটা। তাহলে কার্যকর বল এফ সমান পি কজ আলফা মাইনাস এফ কে জায়গায় এবার বসাবা মিউ কে আর প্লাস এম জি সাইন থিটা। এফ এর জায়গায় তুমি এম এ বসায় দাও, এটা তোমার পি কজ আলফা, এবার মাইনাস দেখো কি হবে, মিউ কে
মিউকে আর এর জায়গায় বসবে 1 নম্বর সমীকরণের এই মানটা mg cos থিটা মাইনাস p sin আলফা প্লাস mg sin থিটা। তাহলে তুমি যখন ত্বরণটা বের করবা তাহলে ত্বরণ এ সমান কি হবে? ত্বরণ এ সমান হবে p cos আলফা মাইনাস মিউকে mg cos থিটা মাইনাস, এমন অঙ্ক দেখো তুমি কখনোই এটা মুখস্থ করতে যেও না, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে, বাই এম। এবার এখানে সব মানগুলো তোমরা বসায় দিবা, মানগুলো এবার বসাইতে একটাতে। পি এর মান 300 cos 45 মাইনাস মিউকের মান 0.2 mg 12 × 9.8 × cos 30 থিটার মান 30 মাইনাস পি 300 sin 30 প্লাস 12 × 9.8 × sin 30 বাই পুরোটার নিচে ভাগ হবে 12 দিয়ে তুমি একটা মান পাবা, ওই মানটাই হবে তোমার ত্বরণ। তো ক্যালকুলেশন কঠিন হতেই পারে, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা হচ্ছে খুবই রিলেটেড সাবজেক্ট। তুমি যদি ম্যাথে ভালো হও, তুমি যদি ক্যালকুলেশনে দক্ষ হও, এক্সপার্ট হও, তাহলে ফিজিক্স তোমার কাছে খুবই ইজি লাগবে। এই জন্যে সবসময় ফিজিক্সে ভালো করতে হলে ম্যাথে গুরুত্ব দিবা, কারণ ফিজিক্সটা কিন্তু নেচার, প্রকৃতি এবং ম্যাথের একটা সমন্বয়। তুমি ফিজিক্স পড়ার সময় যদি ম্যাথকে বাদ দাও তাহলে তোমার শুধু দর্শন পড়ে থাকবে, শুধু থিওরি পড়ে থাকবে। সমীকরণের সাহায্যে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি জন্য আমরা ম্যাথের হেল্প নিয়ে কিন্তু ফিজিক্সটা পড়ি। তো এই জন্য ফিজিক্স আর ম্যাথ হচ্ছে দুই ভাইয়ের মতো, কে সায়েন্সের ফাদার কে মাদার এগুলো নিয়ে আলোচনা করে লাভ নাই। ফিজিক্স আর ম্যাথ হচ্ছে দুই ভাইয়ের মতো, ম্যাথ ছাড়া কিন্তু তুমি ফিজিক্সে ভালো করতে পারবে না। দেখো এখানে যে ক্যালকুলেশনটা, এর মধ্যে কোনো ফিজিক্স আছে? ফিজিক্স তো সেই অল্প একটু ফিজিক্স, ওই যে কার্যকর বল মাইনাস সামনের দিকে প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকে প্রযুক্ত বল, এইটাই ফিজিক্স। ফিজিক্স কিন্তু খুবই সামান্যই থাকে সব জায়গায়, কিন্তু সবাই বলে ফিজিক্সই কঠিন, ফিজিক্স সাবজেক্টটা কঠিন। আসলে ফিজিক্স কঠিন না, ফিজিক্স কঠিন না, ফিজিক্স একটু বুঝলেই সোজা। তোমরা কিন্তু কোথায় আটকে যাও, তোমাদের সমস্যা কোথায় হয়? তোমাদের সমস্যা হয় ক্যালকুলেশনে। তোমরা অনেক সময় এসে ভাইয়া একটা অঙ্কের সমস্যা, তো আমি বলি দেখাও কোন সমস্যা, তোমরা কিন্তু বের করে দিয়ে বলো যে ভাইয়া অঙ্ক মিলছে না। তখন আমরা খেয়াল করে দেখি যে তুমি ক্যালকুলেশনে ভুল করছো, তাহলে তুমি কিন্তু ফিজিক্সে ভুল করোনি, তুমি আসলে ম্যাথে ভুল করছো। তো তোমাদের আমি দেখছি ম্যাথে দুর্বলতাটা অনেক বেশি, ক্যালকুলেশন করতে যে তোমাদের অনেক প্রবলেম হয়, যে এই ক্যালকুলেশনটা যেটা করলাম এটা করতে যে অনেকেই গড়মিল করে থিটার জায়গায় আলফা, আলফার জায়গায় থিটা, মিউকে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের গড়মিল করে কারো কারো দেখবে উত্তর এক একজনের এক এক রকম আসবে। তখন তোমরা বলবা যে ভাই আমার ফিজিক্সে একটু দুর্বল, কিন্তু ফিজিক্স তো আসলে অল্প। ওই যে বেসিক জিনিসটা বুঝালাম যে কার্যকর বল ইকুয়াল সামনের দিকে প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকে প্রযুক্ত বল, এটাই হচ্ছে ফিজিক্স, আর বাকি সব ম্যাথ। একটা ছোট্ট অঙ্ক করে আমরা ক্লাস শেষ করব। আট কেজি ভরের একটি শিশু পার্কে গিয়ে একটি, ওই যে বাচ্চারা খেলে না, একটা উপরে যায় বসে আর এভাবে নিচে নেমে চলে আসে, তো একটি ওটাকে কি বলে, ওটাকে স্লিপার বলে নাকি? একটি স্লিপারের উপর বসলো, স্লিপারটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে অবস্থান করছে।
মিউকে ইকুয়াল 0.2 হলে ওই শিশু কত ত্বরণে স্লিপার দিয়ে নেমে আসবে? ওই শিশুটা, তাহলে দেখো এই অঙ্কটা আমরা একদম প্র্যাকটিক্যাল জীবনে আমরা দেখতে পাই। এটা ভূমির উপরে এরকম একটা স্লিপার আছে, চিত্র ভালো আঁকতে পারি না, খুব হাস্যকর চিত্র। এটা একটা বাচ্চা, এই বাচ্চাটা এখানে যে বসে এবার এইভাবে নেমে চলে আসবে। তো দেখো, এবার দেখো এটা স্লিপার, তো এই যে স্লিপার বা তল, এই স্লিপারটা ভূমির সাথে কোণ করে আছে কত ডিগ্রি? থিটা, যার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা তুমি কিভাবে করবা? কত ত্বরণে নেমে আসবে? ঘর্ষণ বলও দেওয়া আছে মিউকে। তাহলে দেখো এই যে বাচ্চাটার ওজন ক্রিয়া করছে কিন্তু এই দিকে ডাব্লু, আর অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে কিন্তু এই দিকে, তলের সাথে লম্বভাবে এই দিকে আর। এবার এটাকে যদি বর্ধিত করি, এই কোণটার নামও থিটা, তাহলে ডাব্লুর এই দিকের উপাংশ হবে ডাব্লু কস থিটা, আর এই দিকের উপাংশ হবে ডাব্লু। এবার কিন্তু দেখো স্লিপার দিয়ে যে নেমে আসে তার উপরে কিন্তু কোনো বল প্রয়োগ করতে হয় না, এমনিতেই নেমে আসে। তাহলে কোনো ফোর্স এবার নাই, কোনো পিটি নাই, কোনো বল প্রযুক্ত করতে হচ্ছে না। এবার এই বাচ্চা কিন্তু ডাব্লু সাইন থিটার কারণে নিচের দিকে নেমে আসছে। কিসের কারণে নেমে আসছে? ডাব্লু সাইন থিটার কারণে নেমে আসছে। এবার তাহলে ও বাচ্চাটা যখন নিচের দিকে নেমে আসবে, ঘর্ষণ বল কিন্তু ক্রিয়া করবে ওপরের দিকে, এইদিকে। তাহলে বলো ঊর্ধ্বমুখী বল ইকুয়াল নিম্নমুখী বল। ঊর্ধ্বমুখী বল কত বলো? আর। নিম্নমুখী বল ডাব্লু কস থিটা। এটা 1 নম্বর সমীকরণ। পরের রুলসটা কি? কার্যকর বল হচ্ছে এফ ইকুয়াল কি বলো? সামনের দিকে প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকে। একটাই নিয়ম কিন্তু ভাই, নিয়মটা মাথায় যার থাকবে তার ঘর্ষণ বলে সব অঙ্ক হয়ে যাবে। সামনের দিকে প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকে প্রযুক্ত বল। তাহলে এই বাচ্চা নিচে নেমে আসছে, তার মানে সামনের দিকের বল কোনটা? বস্তু যেদিকে গতিশীল হয় ওই দিকের ফোর্সে সামনের দিকে, তাহলে বস্তু এবার নিচে নেমে আসছে। এবার ঘর্ষণ বল, এবার সামনের দিকের বল কিন্তু ডাব্লু সাইন থিটা। এটা হচ্ছে সামনের দিকের প্রযুক্ত বল মাইনাস পেছনের দিকের প্রযুক্ত বল হচ্ছে এফ কে। দেখো কার্যকর বল এফ সমান mg সাইন আল থিটা মাইনাস এফ কে এর মান হবে মিউ কে আর। mg সাইন থিটা কি করবা? এভাবেই থাক, এফ এর জায়গায় হবে এম এ, মিউ কে আর, আর এর জায়গায় কি হবে? ডাব্লু কস থিটা। ডাব্লু কস থিটা মানেই mg কস থিটা, কারণ ডাব্লু সবসময় mg। তাহলে এম, এখান থেকে এম কমন নিয়ে এম কেটে যাবে, তাহলে এ সমান কি হবে? এ সমান হবে জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা। এবার খেয়াল করো, সূত্রটা পেলাম আমরা জি সাইন থিটা মাইনাস মিউ কে জি। একটা বাচ্চা এই ত্বরণ নিয়ে নেমে আসে, এখানে মানগুলো বসায় দিলেই অ্যান্সার পেয়ে যাবা। তো এখন যদি তোমাকে বলে দেখো সূত্রটা যে আমাদের ঠিক আছে, এই সূত্রটা যে একদম প্রকৃতির ঘটনাটাকে যে সঠিকভাবে ব্যাখ্যা করছে তার একটা প্রমাণ দেখো। ঘর্ষণ বল না থাকলে ওই বাচ্চা কত ত্বরণে নেমে আসতো বলো তো? ঘর্ষণ বল না থাকলে ওই বাচ্চা কত ত্বরণে নেমে আসতো? এ সমান জি সাইন থিটা। মিউকের মান তাহলে 0, ঘর্ষণ বল নাই মানে মিউকের মান 0। তাহলে ঘর্ষণ বল না থাকলে একটা বাচ্চা এই ত্বরণে নেমে আসতো, এই ত্বরণে নেমে আসতো। এখন একবার একটা জিনিস দেখো তো, এটা যদি আনুভূমিক তল না হয়ে, এই তলটা যদি এরকম না হয়ে, যদি এরকম তল না হয়ে যদি তলটা এরকম হতো তাহলে এটা থিটা হতো, যদি এরকম হতো এটা থিটা হতো, যদি এরকম হতো তাহলে এটা থিটা হতো, যদি সোজা এরকম হতো তাহলে সেই তলটা কিন্তু কোনো তলই না, তখন কিন্তু বস্তু মুক্তভাবে পড়তো। এরকম খাড়া তলের ওপর দিয়ে কোনো বস্তু কিন্তু পড়তে পারবে না, মুক্তভাবে পড়বে। তার মানে
মুক্তভাবে পড়ার মানে কি বলো? এরকম তলটা হতে হবে, ভূমির সাথে লম্বভাবে তল থাকতে হবে, তাহলে মুক্তভাবে পড়বে। তখন থিটার মান কত হবে? 90 হবে। আর তখন ত্বরণ কত হবে? তখন কিন্তু এ সমান হবে জি সাইন থিটা, মানে জি সাইন 90, তার মানে এর মান হবে কি? জি। তার মানে তখন কিন্তু ওই শিশু বা ওই বস্তু মুক্তভাবে পড়লে কিন্তু দেখো জি ত্বরণে পড়ার কথা। মুক্তভাবে পড়লে কোনো ঘর্ষণ বলও থাকে না এবং এই থিটার মানটা হয়ে যায় 90, তখন ত্বরণের মান কিন্তু হয় জি। তবে মুক্তভাবে পড়লে ঘর্ষণ বল থাকে, ওই যে প্রবাহী ঘর্ষণ থাকে, বায়ুর বাধা থাকে, ওগুলো বাধা যদি আমরা বাদ দিই তখন কিন্তু এ সমান হবে কি? জি। তো আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পারছো। ঘর্ষণ বলের আরও অনেক অঙ্ক আছে, সেটা অবশ্যই 1 ঘন্টার ক্লাসে কখনোই পসিবল হয় না। তবে যদি আরেকটা ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তোমরা গ্রুপে অ্যাডমিনদেরকে জানাই দিবা। যদি তোমাদের চাহিদা থাকে যে হ্যাঁ ঘর্ষণ বলের উপর আরেকটা ক্লাস নিলে আরও কিছু অঙ্ক সলভ করালে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, তাহলে আমি হয়তো নেক্সটে সময় করে আরেকটা ক্লাস তোমাদের জন্য নিব। তবে আজকের ক্লাসটা তোমাদের আশা করি উপকার হবে যদি তোমরা খুব সুন্দর করে লেকচার তুলে নিয়ে ক্লাসটা করো। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পরবর্তীতে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ